হ্যালো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা যে প্যাসেজটা সলভ করব সেটা ক্যামব্রিজ 20 টেস্ট 4, একদম সর্বশেষ টেস্টের প্যাসেজ 1। ক্যামব্রিজ 20-র বাকি টেস্টগুলোর সবগুলো প্যাসেজই আপলোড করা হয়ে গেছে। তোমরা হচ্ছে আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে ক্যামব্রিজ প্যাসেজেস একটা প্লে লিস্ট আছে, অথবা ক্যামব্রিজ 20-র আলাদা একটা প্লে লিস্ট আছে, যে কোনো একটাতেই গেলে সবগুলো পেয়ে যাবে। আর অন টপ অফ দ্যাট আমি হচ্ছে ক্যামব্রিজ 20 টেস্ট 3-র প্যাসেজগুলো হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন দিয়ে দেবো, এবং তারপর থেকে সেখান থেকে তোমরা বাকিগুলো পেয়ে যাবে, নো প্রবলেম উইথ দ্যাট। আজকের প্যাসেজ নিয়ে যদি কথা বলি, আজকের প্যাসেজের টাইটেল হচ্ছে জর্জিয়া অকিফ। ক্লিয়ারলি এটা একটা ব্যক্তির নাম, এবং সেই ব্যক্তিটা একজন মহিলা, সেটা বোঝা যাচ্ছে এই প্রোনাউন থেকে, কারণ এখানে শি ব্যবহার করা হয়েছে, যার মানে উনি একজন মহিলা। নাইস। আমরা কোয়েশ্চনের ধরনগুলো দেখে নেব। প্রথমে 1 থেকে 7 পর্যন্ত ফিল ইন দ্য গ্যাপস অ্যাজ ইউজুয়াল। 8 থেকে 13 পর্যন্ত ট্রু ফলস নট গিভেন। সো খুবই কমন দুইটা টাইপ অফ কোয়েশ্চন, যেগুলো আমরা বারবার সলভ করি, প্রতিদিন সলভ করি, এবং আজকে আবারও সলভ করব। সো চলো শুরু করা যাক। আমরা শুরু করব ফিল ইন দ্য গ্যাপস দিয়ে অবশ্যই, কারণ দুইটা কোয়েশ্চেনের ধরনের ডিফিকাল্টি লেভেল অলমোস্ট কাছাকাছি, যার কারণে যে কোনো দিয়েই সলভ করা যায়, শুরু করা যায়। তবে আমরা এক্ষেত্রে ফিল ইন দ্য গ্যাপস দিয়ে শুরু করব, কারণ সিকোয়েন্সটা আমরা মেনটেন করলাম আর কি। প্রথমে যে কোয়েশ্চেনটা আছে সেটাই সলভ করলাম, যেহেতু দুইটাই সেম ডিফিকাল্টি লেভেলের দিক থেকে। ওকে, ইনস্ট্রাকশনটা আমরা পড়ে নিই। ইনস্ট্রাকশন হচ্ছে 1 ওয়ার্ড অনলি, একটা শব্দ ব্যবহার করা যাবে। টাইটেল হচ্ছে দ্য লাইফ অ্যান্ড ওয়ার্ক অফ জর্জিয়া অকিফ। এই টাইটেলটা খুব একটা হেল্পফুল হবে না, সেটা বোঝাই যাচ্ছে, কারণ পুরো প্যাসেজ জুড়েই তার লাইফ এবং ওয়ার্ক নিয়েই কথা বলা হয়েছে। আই এম নট শিওর যে এটা খুব একটা হেল্পফুল হবে। ওকে, তারপরে আমরা চলে যাব প্যাসেজ ম্যাপিংয়ে। প্যাসেজ ম্যাপিংয়ের ক্ষেত্রে আমরা নাম এবং নাম্বার সিলেক্ট করে থাকি, এবং সেগুলো প্যাসেজ থেকে বের করে থাকি। এতে কি হয়, উই গেট অ্যান ওভারঅল আইডিয়া যে প্যাসেজের কোন জায়গা থেকে কোয়েশ্চনগুলো করা হয়েছে। প্রথমে হচ্ছে একটা জায়গা নাম দেওয়া আছে ইউএসএ, এটা আমরা দাগ দিলাম। তারপর হচ্ছে নিউ ইয়র্ক সিটি, শহরের নাম, এটাও দাগ দিলাম। এখানে আবার নিউ ইয়র্ক আছে, তার মানে নিউ ইয়র্ক বেশ কয়েকটা জায়গায় আছে, খুব একটা হেল্পফুল হবে যে তার কোনো আশা নাই। তারপর হচ্ছে নিউ মেক্সিকো, এইটা নতুন জিনিস, তার মানে নিউ মেক্সিকো খুবই ক্রুশাল হতে যাচ্ছে। কারণ কি, নিউ মেক্সিকো আমরা প্যাসেজে যে জায়গাতে পাবো সেখানে কোয়েশ্চেন নাম্বার 5 থাকবে, আর এর উপরে থাকবে 4 3 2 1, নিচে থাকবে 6 7। তার মানে নিউ মেক্সিকো ইজ দ্য মেইন ওয়ার্ড হিয়ার। আমাদের ইউএস এবং নিউ ইয়র্ক সিটি তো আমরা পাবোই, নো প্রবলেম উইথ দ্যাট, কিন্তু নিউ মেক্সিকোরে স্পেশালি খুঁজতে হবে, কারণ এটা খুব একটা বেশি জায়গায় পাওয়া যাবে না, অথবা পাওয়া গেলেও, যেমন এখানে আবার নিউ মেক্সিকো আছে। সো নিউ মেক্সিকো পাওয়া গেলেও অ্যাটলিস্ট প্রথমে যেখানে পাবো আমরা সেখানে কোয়েশ্চেন নাম্বার 5 থাকবে। আর কোনো নাম নাই, একটা নাম্বার এখানে পাচ্ছি আমি 40 ইয়ার্স, সেটা কথায় লেখা, এবং খুব সম্ভবত প্যাসেজও কথায় লেখা থাকবে। তো একটু ভালো করে খুঁজতে হবে। যদি এরকম কথায় লেখা থাকলে পাওয়াটা একটু টাফ, রাইট? যদি সংখ্যায় থাকতো, 40 লেখা থাকতো 40, তখন খুঁজে পেতে সুবিধা হতো। বাট তারপরও দেখবা, যদি পেয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, না পেলে তো পরবর্তীতে আমরা দেখবা না, যখন কোয়েশ্চন একটা একটা করে খুঁজতে যাব তখন পাইলেও চলতেছে। লেটস গো দেয়ার। এখানে ইউএসএ নাই প্রথম প্যারাগ্রাফটাতে, এরকম একটু দ্রুত খুঁজতে হবে, হ্যাঁ। এবং এই স্পিডটা বাড়বে যখন তুমি হচ্ছে প্র্যাকটিস করতে থাকবা। ইফ ইউ কিপ প্র্যাকটিসিং ইউ উইল গেট ফাস্টার অ্যান্ড ফাস্টার, আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট। নিউ ইয়র্ক আমরা পাইছি, নিউ ইয়র্ক অনেক জায়গায় থাকবে, কোনো সন্দেহ নাই, কারণ কোয়েশ্চনে আমরা 2 জায়গায় পেয়ে গেছি। এই যে আবার নিউ ইয়র্ক, সরি গাইস, নিউ ইয়র্ক সিটি অনেক জায়গায় আছে, বাট তারপর আমরা হচ্ছে দাগ দিয়ে রাখলাম, অ্যাটলিস্ট কোন কোন জায়গায় আছে সেটা আমরা জানলাম। ওকে, তারপর ছিল নিউ মেক্সিকো, এখানে আবার নিউ ইয়র্ক দিছে, অনেকগুলা নিউ ইয়র্ক। দাগ দিয়ে রাখো, একটা যদি না পাই অন্যটাতে পাবো, তারপরটায় না পাইলে তারপরটায় পাবো, আবার নিউ ইয়র্ক। ওকে, অসংখ্য নিউ ইয়র্ক পাচ্ছি।
নিউ মেক্সিকো প্রথম পাইলাম। তার মানে এই জায়গাটাতে 5 নাম্বার কোয়েশন থাকবে এবং এর উপরে এত জায়গা ধরে 1 2 3 4 অনেকটা জায়গা। আচ্ছা, আমার মনে হচ্ছে যে পুরো প্যাসেজ জুড়েই ছড়ায় ছিটায় দিছে। সো এখানে আবার নিউ মেক্সিকো, এবং এক্ষেত্রেও এই এই যে প্যাসেজ ম্যাপিংটা খুবই ক্রুশাল হয়ে থাকে, কেননা তখন তুমি হচ্ছে পুরো প্যাসেজ জুড়ে না সাঁতার কেটে তুমি হচ্ছে স্পেসিফিকলি ওই নামগুলো যেখানে যেখানে আমরা সিলেক্ট করলাম ওইখানে গিয়ে হচ্ছে খুঁজলাম যে আসলে এখানে আশেপাশে আছে কিনা। 40 বছর ছিল, 40 বছরটা আমার চোখে পড়তেছে না, এবং এটা চোখে না পড়াই স্বাভাবিক, বাট আমি 4 ডিকেডস পাইছি। এক তো হচ্ছে কথায় দিছে, তার উপর বদলে দিছে, বাট তারপর আমরা পেয়ে গেছি। দ্যাটস দ্য গুড নিউজ। তারপরে আর কোনো নাম অথবা নাম্বার ছিল না, আমার মনে হয় আর কোনো নাম অথবা নাম্বার ছিল না। দ্যাটস ইট। এই আমাদের সম্বল, এগুলো নিয়ে আমাদের আগাইতে হবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 1-এ যদি আমরা যাই, তাহলে স্টাডিড আর্ট, সে আর্ট পড়াশোনা করছে, এটা খুবই ক্রুশাল একটা কিওয়ার্ড। দেন ওয়ার্কড অ্যাজ এ ড্যাশ ইন ভেরিয়াস প্লেসেস ইন দ্য ইউএসএ। সো বিষয়টা হচ্ছে যে শূন্যস্থানে কি বসবে সেটা ভালো করে আমাদের বুঝতে হবে যে শূন্যস্থানে কি বসতে যাচ্ছে। ওকে, তো এখানে বলছে যে স্টাডিড আর্ট, সে আর্ট পড়াশোনা করছে। ওকে, ফেয়ার এনাফ। তারপর কি করছে? দেন ওয়ার্কড অ্যাজ এ ড্যাশ, ওয়ার্কড অ্যাজ সামথিং, তার মানে কি হিসেবে কাজ করছে, তার মানে এখানে একটা প্রফেশন বসবে, একটা পেশার নাম বসবে। সে কি ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, হোয়াট এভার। আমি কি বোঝাতে পারছি? ওয়ার্কড অ্যাজ সামথিং, সে কোনো একটা হিসাবে কাজ করছে, তার মানে কোনো প্রফেশন বসবে এখানে। এইভাবে প্রত্যেকটা কোয়েশনকে তুমি ভাঙবা এবং বোঝার চেষ্টা করবা যে খালি জায়গায় কি বসতে যাচ্ছে। আর্ট অবশ্যই আমরা কিওয়ার্ড হিসেবে নেব, স্টাডি জিনিসটাও নিতে পারি, তার পড়াশোনা নিয়ে প্যাসেজে যে জায়গায় কথা বলা হচ্ছে সেখানে এটা থাকবে, কাজ নিয়ে যে জায়গায় কথা বলা হয়েছে সেখানে এই শব্দটা থাকবে। তারপর বলছে ভেরিয়াস প্লেসেস ইন দ্য ইউএসএ, এই জিনিসটা না থাকতে পারে, এর জন্য আমরা ইউএসএ শব্দটা পাই না এখানে। মানে এখানে ভেরিয়াস প্লেসেস ইন দ্য ইউএসএ না বলে তারা অ্যাকচুয়ালি ভেরিয়াস প্লেসের নাম দিয়ে দিছে, যেমনটা অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। এবং আমি বারবার বলি, যেমন ডিজিজ, রাইট, কোয়েশনে যদি ডিজিজ থাকে, প্যাসেজের ডিজিজ শব্দটা না থেকে ডিজিজের নাম দিয়ে দিতে পারে, রাইট। এ বিগ সিটি যদি কোয়েশনে থাকে, বিগ সিটি না বলে একটা বিগ সিটির নাম দিয়ে দিতে পারে। একইভাবে এখানে ভেরিয়াস প্লেসেস ইন দ্য ইউএসএ, তো প্যাসেজে ভেরিয়াস প্লেসেস ইন দ্য ইউএসএ না বলে ইউএসএর ভেরিয়াস প্লেসের নাম দিয়ে দিতে পারে, কয়েকটা শহরের নাম দিয়ে দিতে পারে। খুবই কমন এই জিনিসটা। ওকে, তো আমরা স্টাডি, আর্ট, ওয়ার্ক এই শব্দগুলো নিয়ে যাবো প্যাসেজে, এবং যে কোনো মানুষের জীবনীতে তার পড়াশোনা প্রথম দিকেই থাকবে। সো আমরা প্রথম দিকেই খোঁজাটাই যুক্তিযুক্ত হবে। ওকে, পাইনি, স্টাডি পেয়ে গেছি আমি। ওকে, সেখানে স্টাডি করছে এই যে পেইন্টিং এর দ্য আর্ট ইনস্টিটিউট অফ শিকাগো স্কুল অ্যান্ড দ্য আর্ট স্টুডেন্টস লিগ, রাইট। তো সে আর্ট স্টাডি করছে, এটা শিওর। কাজ কাজ কাজ, আচ্ছা এখানে থাকবে, আমি শিওর। আমরা যদি এই সেন্টেন্সের শুরু থেকে পড়ি তাইলেই হচ্ছে আনসার পেয়ে যাওয়া উচিত যে কি হিসাবে সে কাজ করে। She studied the techniques of traditional painting at the Art Institute of Chicago School 1905 and the Art Students League of Newark 1907 to 08. After attending university and then training college, she became an art teacher. She became an art teacher and taught in elementary schools, high schools and colleges in Virginia, Texas and South Carolina from 1911 to 1918. এই যে ভেরিয়াস প্লেসেস ইন দ্য ইউএসএ বলতে ভার্জিনিয়া বুঝাইছে, টেক্সাস বুঝাইছে আর সাউথ ক্যারোলিনা বুঝাইছে। ওকে, বাট আমরা খুঁজতেছিলাম একটা প্রফেশন, সে কি হিসাবে কাজ করছে, এখানে ক্লিয়ারলি বলছে শি বিকেম অ্যান আর্ট টিচার। নাও এই আর্ট টিচার দুইটা শব্দ আমরা নিতে পারবো না, একটা শব্দ নিতে পারবো, কারণ ওইখানে বলা আছে শুধু ওয়ান ওয়ার্ড অনলি। তাহলে আর্ট নিবা নাকি টিচার নিবা? অফকোর্স প্রফেশনটা আর্ট নয়, প্রফেশনটা হচ্ছে টিচার। আমরা টিচার শব্দটা নিব, কপি করব এবং ওইখানে বসায় দেব। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। খুবই সহজ জিনিস না? চলে যাব আমরা কোয়েশ্চেন নাম্বার 2-তে।
created drawings using dash which were exhibited in New York City. সে ড্রয়িংস ক্রিয়েট করছে, দেন এইগুলারে এক্সিবিট করা হয়েছে নিউ ইয়র্ক সিটিতে। বাট কোয়েশ্চন ইজ হোয়াট ডিড শি ইউজ? সে কি ইউজ করছে এই ড্রয়িংগুলো ক্রিয়েট করার জন্য? তার মানে আমরা নিজেরাই প্রশ্ন করতেছি সে কি ইউজ করছে, এবং যেই জিনিসটা সে ব্যবহার করছে এই জিনিসটা এখানে বসবে। অবশ্যই একটা নাউন বসবে, কারণ কোন জিনিস সে ব্যবহার করছে, রাইট? ইউজিং সামথিং। তাহলে আমরা কি খুঁজতেছি? সে ড্রয়িং ক্রিয়েট করছে কি ব্যবহার করে অথবা কি দিয়ে, রাইট? পেন্সিল দিয়ে, পেন দিয়ে, হোয়াট এভার, আমরা জানি না। আমাদের কিওয়ার্ড হবে এখানে ড্রয়িংস। অফকোর্স ক্রিয়েট শব্দটা নিতে পারো, আম নট শিওর এটা কীভাবে থাকবে। ক্রিয়েট শব্দটা নিতে পারো, থাকতেও পারে। নিউ ইয়র্ক সিটিতে অবশ্যই আমরা পাবো এখানে। এক্সিবিট আম নট শিওর কীভাবে থাকবে, বাট নিতে পারো এক্সিবিটেড ইন নিউ ইয়র্ক সিটি। বাট আমরা খুঁজতেছি কি কোনো একটা জিনিস যেটা দিয়ে ড্রয়িং করা যায়, রাইট? লেটস গো দেয়ার। আগের আনসারটা যেখানে পাইছি এর পরে থাকবে এটা। সরি গাইস। নাও ড্রয়িংস, এই যে আমরা পেয়ে গেছি ড্রয়িংস শব্দটা। তারপর এখানে নিউ ইয়র্ক শব্দটাও আছে, আবার ড্রয়িংস আছে। তাহলে প্রথমে ড্রয়িংস যেখানে পাইছি এই যে ক্রিয়েট শব্দটাও এখানে আছে। ওকে, এখানে আনসার আছে আমি মনে করো 99% শিওর। তাহলে এই শুরু থেকে যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি সে কী ব্যবহার করছে সেই ড্রয়িংগুলো তৈরি করার জন্য বা ক্রিয়েট করার জন্য। লেটস সি। ডিউরিং দিস পিরিয়ড O'Keeffe began to experiment with creating abstract compositions. Abstract হচ্ছে একটা ধরনের আর্টের একটা ধরন। Abstract compositions in charcoal, and produced a series of innovative drawings that led her art in a new direction. She sent some of these drawings to a friend in New York who showed them to art collector or whatever, and then it was exhibited. And exhibited the drawings later that year at his gallery for 5th New York City, whatever. But আমরা এত দূর আমি দাদা বলে চলে আসলাম কেন? এগুলো আমার দরকার নেই। এই যে নিউ ইয়র্ক ফ্রেন্ডে পাঠাইছে, তারপর হচ্ছে ফ্রেন্ড আরেকজনে দেখাইছে, দেন সে হচ্ছে এক্সিবিট করছে, হোয়াট এভার, এটা আমাদের বিষয় না। বিষয় হচ্ছে যে সে কি ব্যবহার করছে। এখানে কি লেখা আছে? ক্রিয়েটিং অ্যাবস্ট্রাক্ট কম্পোজিশনস ইন চারকোল, রাইট? সে চারকোলের মধ্যে এই ড্রয়িংগুলো করছে, তার মানে সে চারকোল ব্যবহার করে এই ড্রয়িংগুলা করছে। ড্রয়িং এবং অ্যাবস্ট্রাক্ট কম্পোজিশন বলতে এই ড্রয়িংগুলোকে বোঝানো হয়েছে। অলরাইট? তারপর যদি তুমি বুঝো না যে এখানে সে কি ব্যবহার করলো, ব্যবহার শব্দটাই তো নাই, ইউজ শব্দটাই তো নাই, কারেক্ট? তাহলে তুমি নিজের প্রশ্ন করবা, এই যে এইখান থেকে যে আমি একদম এই এক্সিবিট ড্রয়িং ব্লা 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 হোয়াট এভার এখান পর্যন্ত পড়লাম, এই নিউ ইয়র্ক সিটি পর্যন্ত পড়লাম, এখানে যতগুলো শব্দ আছে এর মধ্যে একমাত্র এই চারকোল শব্দটারে ব্যবহার করা যায় ড্রয়িংয়ের জন্য। আমি কি বলতে পারছি? যেমন কি কি শব্দ আছে? ডিউরিং, দিস, পিরিয়ড, ওকিফ, বিগান, এক্সপেরিমেন্ট, এগুলো কি ড্রয়িংয়ের জন্য ব্যবহার করা যায়? অ্যাবস্ট্রাক্ট কম্পোজিশনস, চারকোল ব্যবহার করা যায়। প্রডিউসড, সিরিজ, ইনোভেটিভ, ড্রয়িংস, আর্ট, নিউ, ডাইরেকশন। হোয়াট আই এম ট্রাইং টু সে, যে অনেক সময় ডাইরেক্ট আনসার দেওয়া থাকবে না, বাট তুমি যদি ক্লিয়ার থাকো যে তুমি কি খুঁজতেছো, যেমন আমরা কি খুঁজতেছি, কোন একটা জিনিস যেটা দিয়ে সে ড্রয়িং করছে, ব্যবহার করে, তাহলে এখানের মধ্যে একটা মাত্র শব্দ আছে যেটা হচ্ছে ব্যবহার করে ড্রয়িং ক্রিয়েট করা যায়, সেই শব্দটা হচ্ছে চারকোল। তো এরকম যদি বুঝো তাহলে এই অ্যাঙ্গেলেও বোঝা যায়। তাহলে চারকোল হচ্ছে অনলি ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড টু ক্রিয়েট ড্রয়িং, হ্যান্স দ্য আনসার উইল বি চারকোল। এখানে আমরা বসায় দেব। ফেয়ার এনাফ? নাইস। Then question number 3. Moved to New York, okay, and became famous for her paintings of the city's dash. Nice. সে নিউ ইয়র্ক মুভ করছে, দেন ফেমাস হয়েছে। ফর জন্যে, কিসের জন্যে? হার পেন্টিংস, তার পেন্টিংয়ের জন্যে। অফ মানে হচ্ছে এর, কিসের পেন্টিং? দ্য সিটিজ ড্যাশ, সিটি বলতে যে নিউ ইয়র্ককে বুঝাইছে। তাহলে নিউ ইয়র্কের কোন জিনিসটা সে পেন্টিং করছে এবং সেই পেন্টিংয়ের মাধ্যমে সে ফেমাস হয়েছে। অলরাইট? তো আমরা ফেমাস শব্দটা খুঁজে বাইর করবো। নিউ ইয়র্ক তো অলরেডি অনেক জায়গাতেই আছে, এবং আমরা দেখার চেষ্টা করবো যে নিউ ইয়র্কের এক্স্যাক্টলি কোন জিনিসটা পেন্টিং করে সে ফেমাস হয়েছে। লেটস গো দেয়ার। নাইস, আমরা এখানে ছিলাম। ফেমাস শব্দটা আমাদের দরকার হবে। নিউ ইয়র্কে ভরপুর, রাইট? এত নিউ ইয়র্কেরও দরকার ছিল না।
ওকে, ফেমাস শব্দটা আমি পাচ্ছি না। রিকগনাইজড শব্দটা ওয়েল ওয়াইডলি নোন ফর, ওকে, এটাও ফেমাসের একটা সিনোনিম, ওয়েল নোন অথবা রিকগনাইজড, অর্থাৎ রিকগনাইজ করা হয়েছে, এটা ফেমাসের সিনোনিমস হিসেবে ব্যবহার করা হয়। নিউ ইয়র্ক তো এখানে আছেই। অলরাইট, তাহলে এখানে আনসারটা আছে, আমি শিওর। বাই থেকে পড়া শুরু করব। বাই দ্য মিড 1920s, O'Keeffe was recognized as one of the America's most important and successful artists, right? এ যে রিকগনাইজ করা হয়েছে, খুবই ফেমাস, খুবই ইম্পর্টেন্ট এবং সাকসেসফুল হিসেবে তাই রিকগনাইজ করা হয়েছে, মানে কি সে অনেক ফেমাস হয়েছে। কিসের জন্য, কোন পেন্টিংগুলোর জন্য, নিউ ইয়র্কের কোন জিনিসটা সে পেইন্ট করছে। ওয়াইডলি নোন ফর দ্য, এই যে ফেমাস হয়েছে, ওয়াইডলি নোন হয়েছে ফর কিসের জন্য, দ্য আর্কিটেকচারাল পিকচার্স, আর্কিটেকচারাল পিকচারের জন্য। ওকে, দ্যাট ড্রামাটিক্যালি ডেপিক্ট, এই যে পিকচারগুলো কি ডেপিক্ট করছে। নাও এখানে তোমরা এই শব্দগুলোর মধ্যে কনফিউজ হইতে পারো যে আর্কিটেকচারাল পিকচার্স হবে, সিটিজ আর্কিটেকচারাল পিকচার হইতে পারে, রাইট? নাও ওয়ার্ড বসাইতে পারবা একটা, তো এখানে যদি তুমি আর্কিটেকচারাল বসাও, সিটিজ আর্কিটেকচারাল, অফকোর্স হচ্ছে না। আবার পিকচারটাও বসাইতে পারতেছো না, কারণ অলরেডি এখানে পেইন্টিং বলা আছে। এই যে পেইন্টিং অফ দ্য সিটিজ হোয়াট, তাহলে এই যে পিকচার জায়গায় পেইন্টিং শব্দটা আছে, তার মানে পিকচার নিতে পারতেছো না। তুমি যদি বলো পেইন্টিংস অফ দ্য সিটিজ পিকচার, ইট উইল সাউন্ড ডাম, রাইট? অলরাইট, তার মানে এগুলো আনসার নয়। একটু পরে আনসার আমরা পাবো। কোথায় গেল, কোথায় পাইছি? হ্যাঁ, এখানে। দ্যাট ড্রামাটিক্যালি ডেপিক্ট, কোন জিনিসটা সে ডেপিক্ট করছে, এই যে পিকচারগুলো, আর্কিটেকচার পিকচারগুলো, সেটা কি ডেপিক্ট করছে। ডেপিক্ট মানে বর্ণনা করা। কি বর্ণনা করছে? দ্য সোরিং স্কাই স্ক্রেপার্স অফ নিউ ইয়র্ক। অফ মানে হচ্ছে এর, নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের স্কাই স্ক্রেপারগুলা, সোরিং স্কাই স্ক্রেপার। সোরিং মানে হচ্ছে যেগুলো, যেটা দ্রুত গতিতে উপরে উঠে। তো স্কাই স্ক্রেপার মানে লম্বা বিল্ডিং, তো এটা সোরিং স্কাই স্ক্রেপার বলছে একটু ড্রামাটিক ওয়েতে, যে খুব দ্রুত যেটা উপরের দিকে উঠতেছে। নাইস। তো আমরা খুঁজতেছিলাম নিউ ইয়র্কের কোন জিনিসটা সে পেইন্ট করছে। এখানে বলছে নিউ ইয়র্কের সোরিং স্কাই স্ক্রেপার্স ডিসক্রাইব করে এমন পিকচার সে পেইন্ট করছে। তাইলে নিউ ইয়র্কের স্কাইস, ইন আদার ওয়ার্ডস নিউ ইয়র্কের স্কাই স্ক্রেপার্সগুলোই সে পেইন্ট করছে। এগেইন এখানে শুধু নাউনটা নিতে হবে, অ্যাডজেক্টিভটা বাদ দিতে হবে। অ্যাডজেক্টিভ সহ নাউন নেওয়া যাবে না, কারণ এটা ওয়ান ওয়ার্ড অনলি। যদি দুই ওয়ার্ড থাকতো তাহলে অবশ্যই তোমার অ্যাডজেক্টিভটার সাথে দিতে হইতো। তো আমরা শুধু নাউনটা নেব, স্কাই স্ক্রেপার্স। নাইস, সেটা হচ্ছে নাম্বার 3। ওকে, এরপরে নাম্বার 4, produced a series of innovative close-up paintings of dash. A series of, অনেকগুলা মানে অনেকগুলা প্রডিউস করছে, সিরিজ প্রডিউস করছে। প্রডিউস করা মানে পেইন্ট করা, ড্র করা, হোয়াট এভার ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বাই দ্যাট। ইনোভেটিভ ক্লোজ আপ, ক্লোজ আপ মানে হচ্ছে লেডিজ এন্ড জেন্টলম্যান খুব কাছে থেকে ছবিগুলো তোলা, অথবা জুমড পিকচার যেটা আমরা বলি, রাইট? জুম করা পিকচার। যেমন আমি জানি না তোমরা দেখছো কিনা, ফেসবুকে প্রায় সময় দেখা যায় যে অনেক, মনে করো পিকচার, পিঁপড়ার ক্লোজ আপ পিকচারগুলো দেখা যায়, রাইট? খুবই জুম করা পিকচার, যেখানে পিঁপড়ার হাত, পা, নাক, চোখ সব কিছু দেখা যাচ্ছে। তো এই যে পিকচারগুলো যেগুলো খুব কাছে থেকে তোলা হয়, যেগুলো খুব জুম করে তোলা হয়, এটাই ক্লোজ আপ পেন্টিংস বলে। তো আমরা দেখব যে সে এই যে কোন জিনিসের পেন্টিংস অফ হোয়াট, কিসের ক্লোজ আপ পেন্টিংসে তুলছে। এ সিরিজ অফ ইনোভেটিভ ক্লোজ আপ পেন্টিংস। তো ক্লোজ আপ শব্দটা খুব ইম্পর্টেন্ট, এবং আমি শিওর যে এখানে হুবহু এই শব্দটা থাকবে না, এখানে একটা সিনোনিম ব্যবহার করবেই। ওকে, এ সিরিজ আমি জানি না, নিতে পারো। আচ্ছা, ইনোভেটিভ শব্দটা নাও। হ্যাঁ, ইনোভেটিভ শব্দটা থাকলে থাকতে পারে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি ক্লোজ আপ। আর এই যে নিউ মেক্সিকোর আগে, হ্যাঁ, এই জন্য তো আমরা প্যাসেজ ম্যাপিংটা করি। আমরা যদি খুঁজতে খুঁজতে নিউ মেক্সিকোতে চলে যাই, তার মানে আমরা 4 নম্বর কোয়েশ্চেন ফেলে আসছি। আন্ডারস্টুড? অ্যান্ড দ্যাটস দ্য অনলি অবজেক্টিভ বিহাইন্ড ম্যাপিং দ্য প্যাসেজ। ওকে, সো এখানে আমরা খুঁজবো সে ক্লোজড আপ পিকচার। ও না, এখানে তো সরি, এরপরে এখান থেকে ক্লোজড আপ পিকচার, অথবা ইনোভেটিভ শব্দটাও থাকতে পারে। পিকচার তো আমরা পাইলাম, ইমেজেস, ম্যাগনিফাইড। নাইস, ম্যাগনিফাইড মানে ওই যে জুম করা, এখানে ক্লোজ আপের জায়গায় ম্যাগনিফাইড শব্দটা ব্যবহার করছে। সো দ্যাটস হোয়াট উই আর ট্রাইং টু ফাইন্ড, যে কিসের ম্যাগনিফাইড ইমেজ বা পিকচার সে ক্রিয়েট করছে। আমার মনে হয়
আমরা এখান থেকে পড়লেও আনসারটা পেয়ে যাব, পুরো অংশটা পড়তে হচ্ছে না, উপরের সেন্টেন্সটা পড়ার দরকার নাই। এখান থেকে আমরা পড়ি, ইন হার ম্যাগনিফাইড ইমেজেস, ম্যাগনিফাইড ইমেজগুলো ডেপিক্টিং, কি ডেপিক্ট করতেছে? ফ্লাওয়ার্স। বিগান ইন 1924, ওকিফ ব্রিংস দ্য ভিউয়ার রাইট ইনটু দ্য পিকচার, হোয়াট এভার। আমরা কোনো একটা জিনিসের ম্যাগনিফাইড পিকচার খুঁজতেছিলাম, সরি ক্লোজড আপ পিকচার খুঁজতেছিলাম, তো এখানে সে বলছে যে ইন হার ম্যাগনিফাইড ইমেজেস, কিসের ইমেজগুলা? ডেপিক্টিং ফ্লাওয়ার্স। এই যে ম্যাগনিফাইড ইমেজ, এগুলো ফ্লাওয়ার্স ডেপিক্ট করতেছে, তার মানে এগুলো ফ্লাওয়ারের পিকচার ছিল। নাইস। এই সিরিজ শব্দটাও নাই, ইনোভেটিভ শব্দটাও নাই, বাট যেহেতু ম্যাগনিফাইড শব্দটা আছে, তো এই জন্য আমরা মোটামুটি শিওর যেখানে সে ফ্লাওয়ার সম্পর্কেই কথা বলতেছে। হ্যাঁ, অথবা অন টপ অফ দ্যাট, এই যে নিউ মেক্সিকো এখান থেকে শুরু হয়, তার মানে এর মধ্যেই আনসারটা থাকবে। তুমি এখানে খুঁজলে দেখো যে এখানে এই যে ম্যাগনিফাইড বা পিকচার বা সিরিজ এসব এই কোনো বিষয় এখানে কথা বলা নেই, তার মানে ক্লোজ আপ পিকচার বলতে এই ম্যাগনিফাইড ইমেজগুলোরই বোঝাইছে। আমরা যাব এখানে গিয়ে ফ্লাওয়ারটা বসায় দেব। নাইস। নাম্বার 5 হচ্ছে নিউ মেক্সিকো, যেখানে অলরেডি আমরা দেখলাম যে নিউ মেক্সিকো কোন জায়গায় আছে, বাট 5 নাম্বার কোয়েশ্চেনের জায়গায় কি বসবে সেটা আমরা একটু বুঝে নিই। ওয়েন্ট টু নিউ মেক্সিকো অ্যান্ড ওয়াজ ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে সরি গাইস, অর্থাৎ প্রথম পর্যায়ে, ইন্সপায়ার্ড টু পেইন্ট, ইন্সপায়ার্ড হয়েছে পেইন্ট করতে, দ্য মেনি, অনেকগুলা থাকবে সেটা ড্যাশ, দ্যাট কুড বি ফাউন্ড দেয়ার, দেয়ার বলতে মেক্সিকোতে পাওয়া যায়। অনেক লম্বা একটা সেন্টেন্স, লম্বা সেন্টেন্স হলে তোমরা কনফিউজড হয়ে যাও, তখন ভেঙে ভেঙে পড়বা। ওয়েন্ট টু নিউ মেক্সিকো, নিউ মেক্সিকোতে গেছে, অ্যান্ড ওয়াজ ইনিশিয়ালি ইন্সপায়ার্ড, প্রাথমিকভাবে ইন্সপায়ার হয়েছিল, টু পেইন্ট দ্য মেনি ড্যাশ, অনেকগুলা কি পেইন্ট করতে ইন্সপায়ার হয়েছিল, দ্যাট যে, কুড বি ফাউন্ড দেয়ার, তার মানে এখানে যেগুলো হবে, যেগুলো দেয়ার পাওয়া যাইতো, ওইখানে পাওয়া যাইতো, নিউ মেক্সিকোতে পাওয়া যাইতো। তো আমরা খুঁজতেছি অনেকগুলা কি সে পেইন্ট করছে, আমাদের কিওয়ার্ড নিউ মেক্সিকো অফকোর্স, বাট ইনিশিয়ালি শব্দটা নিতে পারো, পরবর্তীতে সে কি লিখছে না লিখছে, আর্ট করছে না করছে, এটা আমাদের বিষয় না, বিষয় হচ্ছে প্রথম দিকে ইনিশিয়ালি সে কোন জিনিসটা করতে ইন্সপায়ার্ড হয়েছে, ইন্সপায়ার শব্দটা নিতে পারো। বাট মোর ইম্পর্টেন্টলি এটা মেনি, দ্য মেনি, অনেকগুলো থাকবে, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, অনেকগুলো থাকবে। নাইস। নিউ মেক্সিকো, ওকে। তো এখানে এই যে ফার্স্ট আছে, বাট এটা কি ফার্স্ট বলতে কি প্রথম দিকে বুঝাইছে? বলছে ফার্স্ট এক্সটেন্ডেড ট্রিপ, তো এটা ইনিশিয়ালি বা প্রথম দিকে এই বিষয়টা কিন্তু না, এটা হচ্ছে প্রথম তার এক্সটেন্ডেড ট্রিপ ছিল, অনেক লম্বা একটা ট্রিপ ছিল, হোয়াট এভার, নিউ মেক্সিকো। আমরা হচ্ছে প্রথম দিকে, ইনিশিয়ালি, এবং আরও কিছু শব্দ ছিল ইন্সপায়ার্ড অথবা মেনি, 6 months, সলিটিউড, নিউ ইয়র্ক সিটি, হ্যাঁ ফেলে চলে যাচ্ছে তো, নাই তো, মুভ পার্মানেন্টলি টু দ্য নিউ মেক্সিকো, ওকে। ইন্সপিরেশন শব্দটা আমরা পাইছি, তো প্রথম দিকে এট ফার্স্ট, রাইট। সো ইন্সপিরেশন আমরা পাইছি, আর এট ফার্স্ট বলতে প্রথমে, তার মানে ইনিশিয়ালি, প্রথম দিকে। অনেকগুলো, নিউমেরাস, নাইস, অনেকগুলো কি সে পেইন্ট করছে, এটাই তো আমরা খুঁজতেছিলাম, ওকে। দেয়ার মানে ওই যে নিউ মেক্সিকো, দেয়ার ওকিফ ফাউন্ড নিউ ইন্সপিরেশন, at first it was the numerous, অনেকগুলা কি, sun bleached bones she came across in the state's rugged terrain that sparked her imagination. So আমরা অনেকগুলা কি পেইন্ট করতে আমরা সেটা খুঁজতেছিলাম, এখানে আনসার আছে, it was the numerous, অনেকগুলা sun bleached bones, সান ব্লিচড এটা একটা অ্যাডজেক্টিভ, যেটা হচ্ছে মনে করো সান, সূর্যের ড্রাই হয়ে গেছে, সামথিং লাইক দ্যাট, ড্রাই না ব্লিচিং হয়েছে, মানে কালার তুলে গেছে, সূর্যের কারণে কালার উঠে গেছে, এরকম বোনস সি কেম অ্যাক্রস, কেম অ্যাক্রস মানে হচ্ছে কোনো কিছুর সামনে আসা বা কোনো কিছু পাওয়া। তাহলে অনেকগুলো কি আছে এখানে, বোনস আছে, যেগুলো সান ব্লিচড ছিল, বাট দ্যাটস নট আওয়ার আনসার উইল বি দ্য নাউন অনলি, যেহেতু ওয়ান ওয়ার্ড শুধু আছে। সো মেনি bones, remember that could be found there, nice. তারপর চলে যাব আমরা 6 নম্বর কোয়েশ্চনে, 40 years যেখানে আছে, continued to paint various features, অনেকগুলা ভিন্ন ভিন্ন ফিচারসে পেইন্ট করা কন্টিনিউ করছে, চালায় গেছে, that together formed the dramatic dash of New Mexico for over 40 years, nice.
এই যে ফিচারগুলো এগুলো কি করছে টুগেদার একসাথে ফর্ম করা মানে তৈরি করছে কি তৈরি করছে দ্য ড্রামাটিক ড্যাশ অফ মেক্সিকো মেক্সিকোর ড্রামাটিক কোন জিনিসটা অফ মানে হচ্ছে এর তাহলে মেক্সিকোর কোন জিনিসটা ফর্ম করছে এই ফিচারগুলা ফর ওভার 40 ইয়ার্স 40 বছর পর্যন্ত কিওয়ার্ড তো 40 ইয়ার্স আমরা অলরেডি পাইছি আর কোনো কিওয়ার্ড আমাদের লাগতেছে না বাট আমরা খুঁজতেছি যে মেক্সিকোর কোন জিনিস ফর্ম করছে তৈরি করছে আচ্ছা ফর্ম শব্দটা নিতে পারো নিলে ওকে 40 বছর ছিল এখানে 4 ডেকেডস নাইস আর কিছু ফরমেশন পাইছি আমরা আচ্ছা দেখি বাট আমরা খুঁজতেছি নিউ মেক্সিকোর ড্রামাটিক কোন জিনিসটা ফর্ম করে এই যে ফিচারগুলো যেগুলো সে পেইন্ট করতে গেছে আমরা পড়া শুরু করবো হাওয়েভার দিয়ে হাওয়েভার ইট ওয়াজ দ্য রিজনস বলতে ওই যে নিউ মেক্সিকোর কথাই বলতেছে তারা রিজন এপোস্ট্রফি এস মানে হচ্ছে রিজন এর রাইট যেমন আমি যদি বলি রহিমস কার মানে হচ্ছে দ্য কার অফ রহিম এখানে বলছে রিজনস স্পেকটাকুলার ল্যান্ডস্কেপ মানে দ্য স্পেকটাকুলার ল্যান্ডস্কেপ অফ দ্য রিজন মানে মেক্সিকোর স্পেকটাকুলার মানে হচ্ছে যে ড্রামাটিক বলছে ল্যান্ডস্কেপ এটা আমরা আনসার পাইছি এবং এই জিনিসটাই ফর্ম করে কিনা এই ভেরিয়াস ফিচারগুলো এটা আমরা পরে একটু ক্লিয়ার হয়ে নেই উইথ ইটস আনইউজুয়াল জিওলজিক্যাল ফরমেশন vivid colors clarity of light and exotic vegetation that held the artist's imagination for more than 4 decades অলরাইট তো আমরা কি খুঁজতেছিলাম মেক্সিকোর ড্রামাটিক কোন জিনিসটা এখানে বলছে রিজনস স্পেকটাকুলার ল্যান্ডস্কেপ দ্যাটস দ্য আনসার মেক্সিকোর ড্রামাটিক ল্যান্ডস্কেপ গঠন করে এই যে ফিচারগুলা যে বিবিধ কালার ক্লারিটি অফ লাইট এক্সোটিক ভেজিটেশন এই সব কিছু মিলে কি ফর্ম করে মেক্সিকোস ল্যান্ডস্কেপ ড্রামাটিক ল্যান্ডস্কেপ এখানে বলছে স্পেকটাকুলার ল্যান্ডস্কেপ লেটস গো देयर দ্য আনসার ইজ ল্যান্ডস্কেপ নাইস এরপরে লাস্ট ওয়ান ট্রাভেলড ওয়াইডলি বাই প্লেন ইন লেটার ইয়ার্স পরবর্তী সে প্লেন দ্বারা অনেক ট্রাভেল করছে অ্যান্ড পেইন্টেড পিকচার্স অফ ক্লাউডস অ্যান্ড ড্যাশ সিন ফ্রম অ্যাবভ এটা চলে আসছে ওই যে আমি বললাম যে দুইটা শব্দ দেওয়া থাকবে দুইটার একটা দেওয়া আছে একটা দেওয়া নাই অথবা তিনটার দুইটা শব্দ দেওয়া আছে একটা দেওয়া নাই এরকম আর কি এখানে দেওয়া আছে দুইটা অর্থাৎ ক্লাউড অ্যান্ড হোয়াট ক্লাউড দেওয়া আছে আর কি সে পেইন্ট করছিল অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তো আমরা ক্লাউড খুঁজে পাইলে ক্লাউডের সাথে সাথে আর কি সে পেইন্ট করছে এটাও খুঁজে পাওয়া যাবে প্লেন শব্দটা ইম্পর্টেন্ট যেহেতু প্লেন দিয়ে সে ট্রাভেল করছে ওকে এরপরে এখানে সামার সেকেন্ড রেসিডেন্স ওকে ট্রাভেলড ওয়াইডলি পাইছে এখানে কি প্লেন আছে ফ্লাইং প্লেনস হ্যাঁ প্লেন আছে ক্লাউড পাইলেই হচ্ছে আমাদের এই যে ক্লাউড পেয়ে গেছি ওকে নাও ক্লাউড তো সে পেইন্ট করছে আর কি পেইন্ট করছে ফ্লাইং in planes inspired her last two major series aerial views of rivers and expensive paintings of the sky viewed from just above clouds clouder এন্ডের পরে হচ্ছে ক্লাউড আর এন্ডের আগে আছে রিভার এই দুইটা জিনিসেরই পেইন্টিং করা যায় এর মধ্যে ক্লাউড দেওয়া আছে রিভার দেওয়া নাই দ্যাটস ওয়াই দ্য রিভার ইজ দ্য কারেক্ট আনসার as simple as that প্যাসেজ 1 এর ফিল ইন দ্য গ্যাপসগুলো এরকমই থাকবে মনে হবে যে ক্লাস 5 এর ফিল ইন দ্য গ্যাপস তুমি সলভ করতেছো এবং খুব সহজেই এইগুলো সলভ করা যাবে if you follow the process correctly do the passage mapping first you will get the idea where the questions come from and then you can easily find the answers true false not given এর ক্ষেত্রে আমাদের প্রসেসটা সেম প্রথমে আমরা প্যাসেজ ম্যাপিং করব প্যাসেজ ম্যাপিং এর জন্য আমাদের দরকার নাম এবং নাম্বার জর্জিয়া অকিফ এই নামটা আমাদের খুব একটা সাহায্য করবে না কারণ এই পুরো প্যাসেজটা জর্জিয়া অকিফকে নিয়েই আর কোনো নাম যদি পাও তাহলে দেখো 7 ডেকেডস এটা একটা নাম্বার এটা আমারে হেল্প করতে পারে অকিফ হাই স্কুল ক্যারিয়ার ওয়ান্টেড নাই আচ্ছা হাই স্কুল শব্দটা আচ্ছা এটা পরে কোয়েশ্চন সলভ করার সময় আপাতত শুধু নাম অথবা নাম্বার না এই যে আলফ্রেড কি স্টেগলিটস অর সামথিং যাই বলো তুমি আই ডোন্ট মাইন্ড নাম যে কোনো বলা যায় আলফ্রেড নিয়ে নেব আমি এখান থেকে আর কোনো নাম আলফ্রেড স্টেগলিটস আমি পাইছি ওই যে
কি বলে যখন সে এক্সিবিটের জন্য পাঠাইছিল ওইখানে আছে। আচ্ছা দেখাইতেছি কোন জায়গায়, আবার সেই নামটাই আছে। এটাও নিতে, সরি গাইস আমি মাউসটা ঠিকমতো ধরতে পারতেছি না। ওকে, ফর মেনি ইয়ার্স, আর কিছু আভিকিউ, আভিকিউ হাউস ইন আভিকিউ, তার মানে এটা একটা জায়গা নাম হতে যাচ্ছে আভিকিউ। ওকে, আর কিছু, আর এটা তো নাম্বার। ওকে, তাহলে কি পাইলাম? 7 ডেকেডস, আলফ্রেড এগেন সে, তারপর আভিকিউ, তারপর 1950 থেকে 1970। 1950 থেকে 1970 এখানে আমি পাইছি। এগুলো আমি হাইলাইট করব না, এগুলোর অন্য কালার দেই, হ্যাঁ, যাতে বোঝা যায় যে আমরা এটা ট্রু ফলস নট গিভেন জন্য সলভ করতেছি। কোন কালার দেবো? গ্রিন দেবো, যেটা একটু ভালো দেখা যায়। আচ্ছা, ব্লু থাক। ওকে, যাতে বোঝা যায় যে আমরা এটা ট্রু ফলস নট গিভেন জন্য মার্ক করতেছি, কারণ এটা যদি আমি লাল করে দিই তাহলে হচ্ছে পরে মিক্সড হয়ে যাবে যে ট্রু ফলস নট গিভেন জন্য কোনটা আর গ্যাপ ফিলিং এর জন্য কোনটা। 7 একদম প্রথম সেন্টেন্সে, হ্যাঁ দেখতেছো, 7 ডেকেডস। ওকে, তারপর ওই নামটা ছিল, হাই স্কুল ছিল, আমরা হাই স্কুল পরে খুঁজতেছি। হ্যাঁ, আমরা কোয়েশন সলভ করার সময় হাই স্কুল খুঁজবা না, ডোন্ট ওয়ারি। আমরা শুধু আগে নামগুলা ভালো করে দাগ দিয়ে রেখে দিই। এই যে আলফ্রেড স্টেগলিটস অর সামথিং, আমি জানি না এটা কীভাবে প্রনাউন্সিয়েট করে, তোমরা যে কোনো একভাবে প্রনাউন্সিয়েট করতে পারো, আফটার অল ইটস এ নেম অনলি। ওকে, তারপর কি ছিল জানি, আভিকিউ অর সামথিং ছিল, রাইট? একটা জায়গার নাম ছিল আভিকিউ। এটা তো আই মিন আমাদের চোখে ফাঁকি দেওয়া উচিত না, কারণ এটা খুবই আনইউজুয়াল একটা নাম। এই যে আই মিন ওরাই লাল মার্ক করে দিয়ে দিছে আমাদেরকে, কারণ ওরা বুঝতেছে না যে এটা আসলে কি কোন জায়গার নাম হইতে পারে। ওকে, নাইস। আর হচ্ছে 1950-70টা তো আমরা দিয়ে দিছি। ওকে, ট্রু ফলস নট গিভেনটাও পুরো পেজের জুড়ে 84টাই আছে। আমরা একটা একটা করে যাব, পরে বোঝার চেষ্টা করব যে কি বলতে চাচ্ছে ওইখানে। জর্জিয়া অকিফস স্টাইল was greatly influenced by the changing fashions in art over the 7 decades of her career. বোঝার চেষ্টা করো, লম্বা সেন্টেন্স হলে তোমরা পেস লেগে যাও আমি জানি, বাট তার এরকম যদি কেস হয় তাহলে বুঝে বুঝে পড়ার চেষ্টা করো। সো জর্জিয়া অকিফস স্টাইল, অকিফের স্টাইলটা কি হয়েছে? ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড, খুবই ভালোভাবে ইনফ্লুয়েন্সড হয়েছিল, প্রভাবিত হয়েছিল। কিসের দ্বারা? বাই দ্য চেঞ্জিং ফ্যাশনস, চেঞ্জিং ফ্যাশনের দ্বারা। কিসে? ইন আর্ট, আর্টে, ওভার 7 ডিকেডস অফ হার কেরিয়ার। তার 7 ডিকেডের 70 বছরের পুরো কেরিয়ার জুড়ে তার স্টাইলটা ইনফ্লুয়েন্সড হয়েছিল চেঞ্জিং ফ্যাশন দ্বারা। এখানে কিওয়ার্ড আছে অনেকগুলা, এই যে 7 ডিকেডস আমরা নিলাম, তারপর এই যে ফ্যাশন, চেঞ্জিং ফ্যাশন, এইটা তুমি নিতে পারো। তারপর আছে আর কি স্টাইল, অবশ্যই তুমি নিতে পারো। নাউনগুলো সবগুলাই কিওয়ার্ড হিসাবে কাজ করে যদি রিপিটেড না হয়, বারবার যদি রিপিট করা না হয়। নাও এখানে স্ট্রেস ওয়ার্ড কি? স্ট্রেস ওয়ার্ড সম্পর্কে যারা প্রথম শুনতেছে, স্ট্রেস ওয়ার্ড হচ্ছে এমন শব্দ যেটা ওই সেন্টেন্সে ম্যাটার করে, রাইট? কোন শব্দটা এখানে চেঞ্জ হইতে পারে, কোন শব্দটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা বেশি এখানে, এবং কোন শব্দটা চেঞ্জ হইলে আমরা এটা ট্রু ফলস অথবা নট গিভেন বলবো। সো এখানে বলছে জর্জিয়া অকিফ স্টাইল ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড by changing fashions in art over the 7 decades of her career. আমি বলছিলাম যে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এগুলাই মোটামুটি স্ট্রেস ওয়ার্ড হয়ে থাকে। তাছাড়া আছে মোস্ট, অনলি, অ্যালোন, ইসি, ফার্স্ট, যে শব্দগুলোতে জোর দেওয়া হয়, ওকে, এরকম শব্দগুলোও স্ট্রেস ওয়ার্ড হয়ে থাকে। মাঝে মাঝে ভার্ব হয়ে থাকে, এটা খুবই রেয়ার। ওকে, যেমন এখানে হচ্ছে অ্যাডভার্ব আর হচ্ছে অ্যাডজেক্টিভ, এই দুইটা শব্দই তোমার স্ট্রেস ওয়ার্ড হিসাবে আমরা নিতে পারি, কারণ আমরা দেখবো যে সেটা ইনফ্লুয়েন্সড হয়েছে কি হয়েছে না। যদি গ্রেটলি ইনফ্লুয়েন্সড হয়ে থাকে তাহলে এটা ট্রু, যদি দেখি যে না ইনফ্লুয়েন্সড হয়নি তাহলে ফলস, আর যদি কোনোটাই বলা যায় না তখন নট গিভেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো তুমি যদি স্ট্রেস ওয়ার্ডটা বের করে ফেলতে পারো তোমার কাজ অনেকটাই সহজ হয়ে যায়। লেটস গো দেয়ার। 7 ডিকেডস আমি পাইছি, এই যে এই জায়গায় 7 ডিকেডস আছে। তারপর দ্য স্টাইল কোন জায়গায় আছে?
এইখানেই থাকার কথা আশেপাশে। ট্রেন্ডস, ওকে, এই যে শিফটিং আছে মানে চেঞ্জিং ট্রেন্ডস, চেঞ্জিং ফ্যাশন। ওকে, এখানে আনসারটা আমি শিওর। তাহলে আমরা যদি প্রথম সেন্টেন্স থেকে পড়ি তাইলে হচ্ছে পাওয়া যাবে। ফর 7 decades জর্জিয়া অকিফ ওয়াজ এ মেজর ফিগার ইন আমেরিকান আর্ট। ওকে, আমরা খুঁজতেছি যে এই যে ফ্যাশন, এই যে চেঞ্জিং ফ্যাশন অথবা ট্রেন্ড, এটা দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছে কি হয় নাই। রিমার্কেবলি শি রিমেইনড ইন্ডিপেন্ডেন্ট, সে স্বাধীন ছিল। ফ্রম শিফটিং আর্ট ট্রেন্ডস অ্যান্ড হার ওয়ার্ক স্টেড ট্রু টু হার ওন ভিশন হুইচ ওয়াজ বেসড অন ফাইন্ডিং দ্য এসেনশিয়াল অ্যাবস্ট্রাক্ট ফর্মস ইন নেচার। তাহলে ইফ শি রিমেইনস ইন্ডিপেন্ডেন্ট, সে যদি ইন্ডিপেন্ডেন্ট থাকে তাহলে কি এটা চেঞ্জ হয়েছে, ইনফ্লুয়েন্সড হয়েছে কি হয় নাই। সে যদি স্বাধীন থাকে, ডিপেন্ড থাকে না এই ট্রেন্ডের মধ্যে, তাহলে ইনফ্লুয়েন্স হওয়ার কোনো সম্ভাবনাই নাই। সো শি রিমেইনড ইন্ডিপেন্ডেন্ট মানে হয়েছে সে ইনফ্লুয়েন্সড হয় নাই, সে এই ফ্যাশনের ইনফ্লুয়েন্সের বাইরে ছিল। অলরাইট, ইউ সি। সো তুমি যদি স্ট্রেস ওয়ার্ডটা ডিটারমাইন করে ফেলতে পারো তাহলে ইট গেটস ইজিয়ার টু ফাইন্ড দ্য কারেক্ট আনসার। সো এই প্যাসেজটা বলতেছে শি রিমেইনড ইন্ডিপেন্ডেন্ট ফ্রম শিফটিং আর্ট ট্রেন্ডস, চেঞ্জিং ফ্যাশন থেকে সে ইন্ডিপেন্ডেন্ট ছিল, তার মানে সে ইনফ্লুয়েন্সড হয়নি। আমরা যদি কোয়েশনে যাই, কোয়েশনে বলা আছে যে হার স্টাইল ওয়াজ গ্রেটলি ইনফ্লুয়েন্সড বাই চেঞ্জিং ফ্যাশন, সেটাকে আমরা পাইছি না, তাহলে ট্রু লেখা যাবে না। তাহলে আমরা কি ফলস লিখতে পারবো? ফলস লেখার মানে হচ্ছে যে ইট ওয়াজ নট গ্রেটলি ইনফ্লুয়েন্সড। হ্যাঁ, এইটা আমরা পাইছি। শি রিমেইনড ইন্ডিপেন্ডেন্ট মানে ইট ওয়াজ নট ইনফ্লুয়েন্স, তাইলে ফলস এখানে লেখা যায়। যদি ফলসও লেখা না যাইতো তখনই আমরা নট গিভেন দিয়ে আসতাম। আন্ডারস্টুড? মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান। হোয়েন অকিফ ফিনিশড হাই স্কুল, যখন সে হাই স্কুল ফিনিশ করছে, সরি, she had already made her mind up about the career that she wanted. সে যে ক্যারিয়ার চাইছিল, ক্যারিয়ার সে আর্টেই চাইছিল অবশ্যই, তো সে মেড আপ হার মাইন্ড করতে পারছিল কি না। অলরেডি মেড হার মাইন্ড আপ, তো আমরা দেখতে যাচ্ছি যে সে তার মাইন্ড আপ করে ফেলছিল কি না যে তার ক্যারিয়ারটা কি হবে হাই স্কুলে থাকাকালে। হাই স্কুলটা হচ্ছে এখানে কিওয়ার্ড। ওকে, হাই স্কুল, হাই স্কুল, হাই স্কুল, হাই স্কুল। ওকে, তো আমরা দেখবো সে তার ক্যারিয়ার সম্পর্কে ডিটারমাইন্ড ছিল কি ছিল না। By the time she graduated from high school in 1905, she had determined to make her way as an artist. তার ক্যারিয়ার যে আর্টই হবে সেটা সে হাই স্কুলেই ডিটারমাইন করে ফেলছিল। She had determined to make her way as an artist. সে আর্টিস্ট যে হবে সেটা হাই স্কুলেই ডিটারমাইন করে ফেলছিল। তাহলে এখানে সরি, এখানে বলছে অকিফ ফিনিশড হাই স্কুল, she had already made her mind, মানে সে ঠিক করে ফেলছে। মেড সামওয়ানস মাইন্ড মানে হচ্ছে ঠিক করে ফেলা, ডিটারমাইন করে ফেলা অ্যাবাউট দ্য ক্যারিয়ার দ্যাট শি ওয়ান্টেড, এবং অফকোর্স সে আর্টিস্ট হতে চাইছিল এবং সে আর্টিস্ট হয়েছে, এটা 100% মিলে গেছে। সো দ্য আনসার উইল বি ট্রু। নাম্বার 10, আলফ্রেড স্টেজলিটস, হোয়াট এভার, আমি জানি না এটার প্রনাউন্সিয়েশন কি, আমি এখন সার্চ করতেছি না, ফার্স্ট ডিসকভার্ড অকিফস ওয়ার্ক when she sent some abstract drawings to his gallery in the New York City. যদি বুঝতে অসুবিধা হয় আবারও বলতেছি, ভেঙে ভেঙে পড়ো। আলফ্রেড ফার্স্ট ডিসকভার্ড অকিফস ওয়ার্ক, অকিফসের ওয়ার্ক সম্পর্কে সে প্রথমে জানতে পারছে কখন? when she sent some abstract drawings to his gallery, হিজ বলতে যে আলফ্রেডের গ্যালারিতে যখন সে পাঠাইছে ইন নিউ ইয়র্ক সিটি, রাইট? তাহলে এখানে কিওয়ার্ড কি হবে? কিওয়ার্ড হবে অফকোর্স আলফ্রেড স্টিলস, তারপর হচ্ছে হিজ গ্যালারি শব্দটা আমরা নিতে পারি, তার নাম আমরা পেয়ে গেছি। সো আর বেশি কষ্ট আমাদের করতে হবে না। আমরা দেখবো যে কখন সে ডিসকভার করতে, ফার্স্ট সে ডিসকভার কখন করছে? when she sent some abstract drawings to his gallery, যখন সে গ্যালারিতে ড্রয়িংগুলো পাঠাইছে। এই বিষয়, এই শব্দগুচ্ছ হচ্ছে আমাদের স্ট্রেস ওয়ার্ডস এখানে, যে কখন সে জানতে পারছে। when she sent some abstract drawings to his gallery, যখন গ্যালারিতে পাঠাইছে তখন, নাকি সে আসছিল তার বাসায়, নাকি অন্য কোনো স্কুলে, নাকি কলেজেও?
আমরা যাই না, লেটস গো দেয়ার অ্যান্ড ফাইন্ড আউট। ও এখানে একটা বিষয় বলে রাখি যে আমি বলছিলাম যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এগুলো হবে স্ট্রেস ওয়ার্ড, বাট ইউ সি এটা হচ্ছে মোস্ট কেসেস 95% অফ দ্য টাইম। আর অন্য কেসগুলোতে ওই যে বললাম ভার্বও হইতে পারে, ওকে। তারপরে এরকম সেন্টেন্সের অংশ হইতে পারে যে অলরেডি মেড হার মাইন্ড আপ, সে তার মাইন্ড মেড করে ফেলছিল কিনা, সে ঠিক করে ফেলছিল কিনা, রাইট। অথবা হোয়েন শি ওয়েন্ট সেন্ড সাম এক্সট্রা ড্রয়িংস টু হিজ গ্যালারি, সময়টা কখন ছিল, যখন সে গ্যালারিতে পাঠাইছিল তখন নাকি অন্য কোনো সময়। তাহলে এখানে এই যে শব্দগুচ্ছ, এই শব্দগুচ্ছ স্ট্রেস ওয়ার্ডস হবে। অথবা স্পেসিফিকলি যদি তুমি ধরো শুধুমাত্র হুয়েন শব্দটা, যে কখন সে পাঠাইছে, মাঝে মাঝে থাকতে পারে কারণ, বিকজ, কারণটা কী ছিল, এইটা স্ট্রেস ওয়ার্ড থাকতে পারে, রাইট। সো যদি তুমি কোয়েশনটা পড়ো এবং পরে স্ট্রেস ওয়ার্ড খুঁজতে যাও তখন তুমি অবশ্যই পেয়ে যাবা যে ওয়ার্ডটা কী হতে পারে। আমরা মুভিং অন। প্রথমে তার নাম কোন জায়গায় পাইছিলাম মনে আছে? এই যে আলফ্রেড স্টেগলিটস, সামথিং লাইক দ্যাট, আই এম নট শিওর হোয়াট ইজ ইট। তারপর এক্সিবিটেড ড্রয়িংস, গ্যালারি, এই যে শব্দটা আছে, মানে এখানেই আনসারটা আছে, আমি মোটামুটি শিওর। এটা শুরু হয়েছে এখান থেকে। She sent some of these drawings to a friend in New York who showed them to art collector and photographer Alfred in January 1916. Stieglitz was impressed, whatever, সেটা পরের বিষয়, and exhibited the drawings, সেটা পরের বিষয়, on the gallery. বাট আমরা খুঁজতেছিলাম যে সে যখন জর্জিয়া অকিফ যখন আলফ্রেড এসব ফটোগুলা পাঠাইছে, কিন্তু এখানে কি লেখা? শি সেন্ড সাম অফ দিস ড্রয়িংস টু এ ফ্রেন্ড, জর্জিয়ার ফ্রেন্ডরে পাঠাইছে ইন নিউ ইয়র্ক, হু শোড দেম টু আলফ্রেড। অলরাইট, তাহলে এখন আমি যদি কোয়েশনে যাও, একটু উল্টাপাল্টা লেগেছে না? কোয়েশনে যাও। কোয়েশনে বলছে ফার্স্ট ডিসকভার্ড অকিফস ওয়ার্ক হোয়েন শি সেন্ড সাম ড্রয়িং আফটার ড্রয়িং টু হিজ গ্যালারি, যখন সে তার গ্যালারিতে ফটোগুলা পাঠাইছে। তাহলে সে কি গ্যালারিতে ফটোগুলো পাঠাইছে? না, তাহলে এটা আমি ট্রু লিখতে পারবো না। তাহলে এখানে ফলস লিখতে হলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে সে গ্যালারিতে ফটোগুলো পাঠায় নাই, অথবা অন্য কোনো জায়গায় পাঠাইছে। অলরাইট, আমরা জানি সে তার ফ্রেন্ডরে পাঠাইছে, তাহলে সে গ্যালারিতে পাঠায় নাই, সে তার ফ্রেন্ডরে পাঠাইছে, অন্য জায়গায় পাঠাইছে, তাহলে এখানে ফলস লেখা যাবে। আমি কি বুঝাইতে পারছি এই বিষয়টা? এটা ট্রু লিখতে হলে আমাদের প্রমাণ করতে হবে যে এই জর্জিয়া আলফ্রেডের গ্যালারিতে ফটোগুলা পাঠাইছে, এটা আমরা পাই নাই। ওইখানে লেখা আছে শি সেন্ড সাম পিকচার্স টু এ ফ্রেন্ড, যে কিনা আলফ্রেডরে দেখাইছে এবং পরে গ্যালারিতে এক্সিবিট করা হয়েছে, রাইট। সো ট্রু লেখা যাচ্ছে না, এবং ফলস লিখতে হলে আমাদের প্রমাণ করতে হবে যে সে গ্যালারিতে ফটোগুলা পাঠায়নি, এবং সেটার প্রমাণ পেজে আছে, সে আসলেই গ্যালারিতে ফটোগুলা পাঠায়নি, সে পাঠাইছে একটা ফ্রেন্ডরে, যে কিনা পরে তার গ্যালারিতে নিয়ে গেছে, তাহলে অবশ্যই এখানে ফলস লেখা যায়। যদি আমরা এটা প্রমাণ করতে পারতাম না যে সে কারে পাঠাইছে অথবা গ্যালারিতে পাঠায় নাই, তখন আমরা এখানে ফলসও লিখতে পারতাম না, তখন এটা নট গিভেন হয়তো। বাট প্যাসেজ থেকে ক্লিয়ার যে সে গ্যালারিতে পাঠায়নি, সে একটা ফ্রেন্ডরে পাঠাইছে, তার মানে স্টেটমেন্টটা কন্ট্রাডিক্টরি, সো এটা ফলস হবে। আন্ডারস্টুড? নাইস। পরবর্তী কোয়েশ্চেন। O'Keeffe was the subject of Stieglitz's photographic work for many years. So O'Keeffe was the subject of Stieglitz's photographic work for many years. সে ওই লুকটার আলফ্রেড স্টেগলিটসের ফটোগ্রাফিক সাবজেক্ট ছিল অনেক বছর, ফর মেনি ইয়ার্স। মেনি ইয়ার্স হচ্ছে আমাদের স্ট্রেস ওয়ার্ড, অনেক বছর। অলরাইট, আমরা এখানে কি খুঁজবো, আর কিওয়ার্ড হিসেবে কি নেওয়া যায়? সাবজেক্ট, ফটোগ্রাফিক ওয়ার্ক। আচ্ছা, ফটোগ্রাফিক ওয়ার্ক শব্দটা নেও। সাবজেক্ট শব্দটা আমি নট শিওর থাকবে কিনা। সাবজেক্ট মানে সে অকিফের সাথে কাজ করছে কিনা, দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি মিন হিয়ার। ওকে, কোন জায়গায়? এখানে ওয়ার্কস মেনি অ্যাডভান্স আর্টিস্ট হোয়াট এভার আমেরিকান পাবলিক ফাইন্যান্সিয়াল সাপোর্ট ক্যারিয়ার আর্টিস্ট। ওয়ার্ক শব্দটা আমরা পাইছি, ফটোগ্রাফিক ওয়ার্ক পাইনি। আচ্ছা, ওয়ার্ক তো পাইছি অ্যাটলিস্ট 3 decades সোলো এক্সিবিশন। আচ্ছা, এখানে আনসারটা আছে, আমি মোটামুটি শিওর। এই যে এখান থেকে যদি আমরা পড়ি, অথবা তুমি শুরু থেকে পড়তে পারো।
With Stresley's encouragement and promise of financial support, O'Keeffe arrived in New York in June 1918 to begin a career as an artist. For the next 3 decades, Stieglitz vigorously promoted her work in 22 solo exhibitions and numerous group installations. Vigorously মানে হচ্ছে খুব জোরে সুরে প্রমোট করা আর কি, রাইট? খুব শক্তির সাথে, ফিজিক্যাল স্ট্রেংথের সাথে প্রমোট করা, মানে খুব ভালোভাবে প্রমোট করছে, সেটাই। তাহলে আমাদের কোয়েশন ছিল কি? কোয়েশনে যাও যদি কনফিউজড হয়ে যাও। কোয়েশন ছিল যে O'Keeffe was the subject of Streley's photographic work for many years. অনেক বছর জুড়ে সে এই ফটোগ্রাফিক ওয়ার্কের সাবজেক্ট ছিল, তার মানে এই আলফ্রেড স্টেগলিটজ তার ওয়ার্কগুলো নিয়ে কাজ করছে অনেক বছর ধরে। আর এই প্যাসেজে বলছে কোথায়, সরি, প্যাসেজে বলছে ফর দ্য নেক্সট 3 decades, মানে 30 বছর Stieglitz vigorously promoted her work in 22 solo exhibitions and numerous group installations. সে তার ওয়ার্কগুলো নিয়ে প্রমোট করছে, মানে ফটোগ্রাফিক ওয়ার্কের সাবজেক্ট ছিল 30 বছর। 30 বছর কি তোমার কাছে অনেক বছর মনে হয়? যদি অনেক বছর মনে হয় তাহলে এটারে ট্রু দিতে পারো, আর যদি মনে করো না 30 বছর আর কত সময়, তাহলে এটারে ফলস দিয়ে দিতে পারো। বাট আমার কাছে 30 বছর অনেক লম্বা একটা সময়, তাই আমি এটারে ট্রু দিলাম, মেনি ইয়ার্স। নাইস। কোয়েশ্চন নাম্বার 12, O'Keeffe's paintings of the Peychaud, Peychaud painting of her house, Hauser Peychaud painting in Avicu were among the artist's favorite works. O'Keeffe's paintings of the Peychaud মানে হচ্ছে যে ঘরের বাইরে যে অল্প জায়গা থাকে বসার জন্য, সামথিং লাইক দ্যাট। O'Keeffe's paintings of the Peychaud of her house, তার ঘরের যে পেশোটা অর্থাৎ বাইরের যে জায়গাটা, টেরেসের মতো জায়গা, in Avicu were among the artist's favorite works. তার ফেভারিট ওয়ার্ক ছিল কি ছিল না? এইটা হচ্ছে আমাদের স্ট্রেসফোর্ড অ্যাডজেক্টিভ আমরা পাইছি এখানে। দ্যাটস ইট। আমরা পেশ হচ্ছে আমাদের কিওয়ার্ড, আর আভিকু কোন জায়গায় আছে আমরা অলরেডি জানি। কি দেখি যে সেই কাজটা তার, এই যে আভিকু আছে এখানে, সেই কাজটা তার ফেভারিট ছিল কি ছিল না, এই যে পেশা শব্দটা আমরা পাইছি। অলরাইট, যদি ফেভারিট থাকে তাহলে ট্রু, ফেভারিট না থাকলে ফলস, আর যদি বোঝা যায় না তাহলে নট গিভেন। ওকে, এটা শুরু হয়েছে এখান থেকে। In more than 30 pictures between 1946 and 1960, she reinvented the Peychaud into an abstract arrangement of geometric shapes. সে অনেক একটা শেপ দিছে, ব্লা 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 হোয়াট এভার আঁকছে এটারে, কিন্তু সে ফেভারিট ছিল কি ছিল না এখানে তো বলা নাই। একটু উপরের দিকে আমরা দেখি। আরে বাপ, এত লম্বা সেন্টেন্স। আচ্ছা, পড়তে হবে, কিছু করার নাই এখান থেকেই। O'Keeffe eventually owned 2 homes in New Mexico. In first, her summer retreat at Ghost Ranch and was nestled beneath 200 meters cliffs, while the second used as her winter residence was in the small town of Avicu. Okay, আচ্ছা এখান থেকে পড়লে হয়তো, সরি আমি এই ফুল স্টপটা দেখি নাই কালারফুলের জন্য। While both locales provided a wealth of imagery for her paintings, one feature of the Avicu house, the large walled Peychaud with its back door, was particularly inspirational. Okay, এই পেশোটা ইন্সপিরেশনাল ছিল। না, পেইন্টিংটা কি তার ফেভারিট ছিল? In more than 30 pictures between the she reinvented the Peychaud, whatever. এটা ফেভারিট ছিল কি ফেভারিট ছিল না এই বিষয় সম্পর্কে কোনো ইনফরমেশন এখানে দেওয়া নাই, hence simply answer will be not given. Okay, নাইস। এবং এর নিচে আমরা কেন খুঁজতে যাইনি? কারণ এর নিচেই 1950 আর 1970 দেওয়া, এই যে 1950 আর 1970, তার মানে এই যে আনসার থাকলে এই অংশটাতেই আছে, এর নিচে আর নাই। মুভিং অন, শেষ কোয়েশ্চনটা আমরা পড়ে নিই। O'Keeffe produced a greater quantity of work. অনেক কোয়ান্টিটি মানে বেশি পরিমাণে কাজ প্রডিউস করতে সে during 1950s to 1970s than at any other time in her life. 1950 থেকে 1970 মধ্যে সে গ্রেটার কোয়ান্টিটি অফ ওয়ার্ক প্রডিউস করছে, বেশি পরিমাণে কাজ করছে। অলরাইট, সো এই যে অ্যাডজেক্টিভটা এটা হচ্ছে আমাদের স্ট্রেস ওয়ার্ড। দেখবো আমরা গ্রেটার কোয়ান্টিটি নাকি লেসার কোয়ান্টিটি। যাই 1950 থেকে 70-এ ওয়াইডলি। আচ্ছা, এই যে প্লেন টেন এটা আমরা পড়লাম, রিভারে পেন্টিং করছে। ওকে, সাইজ অফ আর ক্যানভাস হোয়াট এভার। আচ্ছা, আমার হচ্ছে এইটার আনসার এখানে দেওয়া নাই, হোয়াট এভার
পড়লে তোমরা পরে দেখতে পারো যে ফ্রম দ্য 1950s into the 1970s O'Keefe traveled widely, making trips to Asia, Middle East, Europe, flying in planes, inspired whatever river এবং clouded ছবি আঁকছে আমরা জানি. In both series O'Keefe increased the size of the canvases, sometimes to mural proportions, reflecting perhaps her newly expanded view of the world. When in 1965 she successfully translated one of her cloud motifs to a monumental canvas measuring 6 meters in length with the help of assistants. It was an enormous challenge and a special feat of her for an artist nearing 80 years of age. Whatever, অনেক কথা বলছে, কিন্তু বেশি প্রডিউস করছে নাকি কম প্রডিউস করছে এই বিষয়ে কোনো কিছু এখানে বলা নাই। আনপ্রোডাক্টিভ, আচ্ছা এখানে একটা জিনিস বলছে আমরা বুঝি, the last 2 decades of artist's life were relatively unproductive as ill health and blindness hindered her ability to work. লাস্ট 2 ডিকেডে রিলেটিভলি আনপ্রোডাক্টিভ ছিল, মানে কম প্রডিউস করছে। না এই লাস্ট 2 ডিকেড বলতে কি 1950 থেকে 70 এই 2 দশক বোঝায়? দেখা যাক সে কবে মারা গেছে। সে ডাইড ইন 1986। তাহলে 80তে যদি মারা যায় তাহলে তার লাস্ট 2 ডিকেড হয়তো 65 থেকে 85, তাই না? তো এই সময়টাতে সে আনপ্রোডাক্টিভ ছিল, অলরাইট। কিন্তু 50 থেকে 70 এই সময়টাতে সে কেমন ছিল এই বিষয়টা এখানে বলা নাই। এটা দিচ্ছে তোমার কনফিউজ করার জন্য, ডোন্ট বি কনফিউজড। লাস্ট 2 ডিকেড বলতে 1950 থেকে 70 বোঝায় নাই, যেহেতু সে 1986তে মারা গেছে। সো এগেইন যেহেতু এখানে কোনো ইনফরমেশন নাই, আনসার উইল বি নট গিভেন। দ্যাটস ইট, অলরাইট। খুবই সহজ একটা প্যাসেজ। আশা করছি যে তোমরা সব কিছু বুঝতে পারছো আমি কি কি বললাম। তারপরে যদি কোনো কিছু না বুঝে থাকো, ইউজ দ্য কমেন্ট বক্স অ্যান্ড লেট মি নো। আনটিল দেন, থ্যাংক ইউ অ্যান্ড গুড লাক।